দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই মাত্র পাওয়া খবর, বিমানবন্দরে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী পলক এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। পালাবার রাস্তা খুঁজে পাবে না, তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া গরম খবর, আওয়ামী লীগের প্রতিমন্ত্রী পলক পালাতে গিয়ে এয়ারপোর্টে তিনি গ্রেপ্তার হয়েছেন, ইতিমধ্যে তিনি আটক হয়ে গিয়েছেন। তাছাড়া আরেকটি গরম খবর হলো আওয়ামী লীগের মন্ত্রী তথ্যমন্ত্রী হাসান মাহমুদ তিনিও পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছেন। তাদেরকে এখন শাস্তির আওতায় আনা হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালাচ্ছে দেশ ছেড়ে, আবার অনেকে আটক হচ্ছে, তাদেরকে বিমানবন্দর ত্যাগ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরে পাহারাদার বসানো হয়েছে যেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেশ ত্যাগ করতে না পারে। যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত ভিডিও ক্লিপ রয়েছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে নিই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। একটা কথা বারবার বলতো জনগণ বা বিএনপি বা বাকিরা যে পালাবার রাস্তা খুঁজে পাবে না, তো সেই পালাবার রাস্তা কিন্তু আজকে আসলে অনেকে খুঁজে পাচ্ছেন না। অনেকে অলরেডি পালাই গেছেন পরিস্থিতি কারফিউ দিয়া। তবে এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে অনেক এমপি মন্ত্রী কিন্তু ভাই দেশ ত্যাগ করতে পারে নাই, বড়ই বিপদে আছে। এর মধ্যে খুবই আলোচিত যে ক্যারেক্টারগুলা দিন শেষে জনগণের সামনে আসছিল বা বিভিন্ন সময় মানে বিভিন্ন ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য রেখা বিপদটা নিজের কপালে আজকের দিনে হয়তো ডাইকা আনছে, এখন বাড়িতে বাড়িতে ঘুরতেছে, এম্বাসির মধ্যে ঘুরতেছে। আমি তাদের নামগুলো পরিচয়গুলো আপনাদেরকে দিচ্ছি। তবে খুবই আলোচিত যারা আছেন আমাদের আইসিটি পলক ভাই, পাশাপাশি কি বলা হয় যে এই শিক্ষামন্ত্রী নওফেল বড় বেয়াদব, তার শাস্তি হওয়া জরুরি, শিক্ষাটাকে ধ্বংস করে দিছে। পাশাপাশি আরাফাত কথায় কথায় বলছিল 3 দিনে নাকি মানে কন্ট্রোল করে ফেলবে, তো আজকে আরাফাতও এখন মানুষের বাড়িতে বাড়িতে ঘুরতেছে, বেসমেন্টে সম্ভবত লুকে আছে, আমি দেখছি কোথায় আছে। আর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী, এর পাশাপাশি অনেক নেতা এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু এখন আর পালাইতে পারছে না। দর্শক, কয়েকজন মন্ত্রী জুলাইয়েই ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়েছেন। পরে বই পরিস্থিতি বিবেচনায় অনেকে আবার দেশে ফিরলেও অনেকে আবার ফিরেননি। আমরা দেখছি যে রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা EK 586 নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন। আর এরপরেই আমরা দেখলাম যে শেষ মুহূর্তে হাসান মাহমুদ তিনি কিন্তু আপনার দেশ ত্যাগ করতে পারেন নাই, এতটুকু তথ্য বলছে। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারপর নওফেল, এরা সবাই দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে। বিশেষ করে গতকালকে পর্যন্ত শিক্ষামন্ত্রী নওফেল তার বনানীর বাসায় অবস্থান করছিল। সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, মুঠোফোন বন্ধ। এছাড়াও এই মুহূর্তে আপনার এমপি মন্ত্রী ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের অনেকেই বিশেষ প্রটোকল চেয়ে আমাদের ইমিগ্রেশন পুলিশের কাছে চিঠি দিয়েছিল। বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত এফসেইকের সহকারী পরিচালক বলছেন যে এই মুহূর্তে দেশ ছাড়ার জন্য অনেক আওয়ামী লীগের ঊর্ধ্বতন প্রশাসনেরও, ঊর্ধ্বতন পুলিশেরও অনেক ঊর্ধ্বতন নেতা, এমপি বা কর্মকর্তারা তারা কিন্তু প্রটোকল চায়া রাখছে। তবে এখন পর্যন্ত শতভাগ শিওর হওয়া যায় নাই যে এরা আসলে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে নাকি যায় নাই। তবে এই মুহূর্তে বিভিন্ন দূতাবাসের কাছে আশ্রয় প্রার্থনা করছে আপনার এই মুহূর্তে দেশে যারা পলাতক আছেন। আর দূতাবাসগুলো তাদের ডাকে কিন্তু সাড়া দিচ্ছে না, কারণ পৃথিবীর যে কোনো রাষ্ট্র তারা একটা সিস্টেম ফলো করে, ক্ষমতার সাথে যারা কানেক্টেড তাদেরকেই প্রটোকল দেয়। এখন ভারতীয় সীমান্ত দিয়ে অনেক মানুষ ভারতে অনুপ্রবেশ করেছে, স্থানীয় বিভিন্ন গণমাধ্যম পাশাপাশি জনগণ আপনার এই ধরনের তথ্য কিন্তু আমাদের পেজে দিচ্ছে যে ভাই অনেকে দেশ ছেড়ে পালিয়েছে। তবে অনেকে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন, আওয়ামী লীগের অনেকেও। তারা কারা? যারা এই পথটাকে ব্যবহার করে মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই। প্রকৃতির একটা সিস্টেম আছে ভাই। আমরা আজকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমি এই একটা বিশেষ বার্তা দিতে চাই, আমাদের অনেকগুলা থানাতে আগুন দেওয়া হচ্ছে, অনেকগুলা থানায় ঢুইকা আপনার সাধারণ পুলিশ তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। এরা কারা? যেই সকল পুলিশ সদস্যরা, আমি আমার ভিডিওগুলো যারা দেখেন নিয়মিত আমি বলছিলাম, যেই সকল পুলিশ সদস্যরা অন্যায় করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে,
রাজনৈতিক পারপাসকে বাস্তবায়ন করতে গিয়া হয়রানি করেছে, তাদের বিচার শতভাগ হওয়া উচিত। কিন্তু এই বিচারটাকে আপনি এস্টাবলিশ করতে গিয়ে গতকালকে সারা বাংলাদেশে কারাগার ভেঙে যে কয়েদিরা পালাই গেছে, ভাই পালানোর দরকার কি? আজকে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে যারা রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলা খাইছে, বিএনপি, জামাত যারাই আছে সবাই কিন্তু বের হয়ে যাচ্ছে। কিন্তু কারাগারে কি শুধু রাজনৈতিক বন্দী ছিল? সেখানে দুর্দর্শ সন্ত্রাসীরও কিন্তু অনেকে ছিল। এরা সবাই পালাই গেছে পুলিশের কারাগারের অস্ত্র লুট করে। এরা কিন্তু এই দেশের মধ্যে এখন ঘুরছে। এটা কিন্তু খুবই খারাপ, এটা মনে রাখেন। এই যে লুটপাট নানান জায়গায় ঘটছে, এগুলো কারা করছে? সাধারণ ছাত্রছাত্রীরা করছে? আমার তো মনে হচ্ছে না। বিএনপি বা জামাতের রাজনৈতিক কর্মীরা করছে? তাও মনে হচ্ছে না। তাহলে এরা করছে কারা? একটা শ্রেণী, এরা কারা আইডেন্টিফাই করা উচিত। যে সকল পুলিশ অন্যায় করেছে তাদের রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু আপনি একটা থানায় যাচ্ছেন, থানাটা জনগণের টাকায় করা, এইখানে থাকা অস্ত্রগুলা, বুলেটগুলো জনগণের টাকা, এগুলোই তো আমরা এতদিন কথা বলছি, তাই না? তো এখন আপনি থানাতে গিয়া, একটা থানাতে একজন রাইটার থাকে, একজন সহকারী থাকে, একজন বিভিন্ন কাজের মানুষ থাকে, একটা ভালো পুলিশও আছে। সব পুলিশ তো আর খারাপ ছিল না, এটা আপনি বলার সুযোগ নাই। তো আপনি যখন গণহারে মাইরা ফেলতেছেন, ভাই এটা তো আবার সিস্টেম হইতে পারে না। এগুলো দেখার জন্য তো এত কিছু হয় নাই। নতুন শুরুটা নিরাপত্তা দিয়ে হতে হবে, আইনের সুশাসন। আমি বারবার বলি, এরে হে মারছে, হে এরে মারবেন, এটা তো আইন হইতে পারে না। কালকে আপনি আবার এই যে এখন কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, আপনি ভাইবা নিচ্ছেন এরকম হবে, এরকম নাও তো হইতে পারে। তখন আপনার কি হবে? আর হইলেও আওয়ামী লীগ সরকারের পতন তো একটা ইতিহাস তৈরি করে গেছে। কোনটা? জুলুম করে, নির্যাতন করেন, এটার জবাব একদিন দিতে হবে। যে মন্ত্রী এমপিরা পালাই বেড়াচ্ছে, পাকনা পাকনা কথা কইতো, তো এখন তো এদেরকে দেখেও শিক্ষা নেন। আইন নিজের হাতে কেউ তুলে নেওয়া যাবে না। আমি আপনি যতই পুলিশের সমালোচনা করি, যারা খারাপ তাদের সমালোচনা করব, কিন্তু আমি আপনি বিপদে পড়লে আমরা কিন্তু প্রথম ফোনটা থানাতেই দেই, তাই না? নিরাপত্তা আপনাকে কে দিবে? পুলিশ দিবে। এটা কিন্তু কোনোভাবেই উচিত না। তো যারা দেশে আছে তাদের বিচার রাষ্ট্রীয় আইনে, কি পরিমাণ লুটপাট করছে, কে কোন সেক্টরে খাইছে, এগুলো আস্তে আস্তে বের হবে। আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমরা কোনো সরকারের অধীনে আর গোলামি করবো না। যারা এই জীবন পাঁচাটি করছে, যারা এই জীবন পাঁচাটি করছে, তাদের সাথে আমরা আর নাই। আমরা সুন্দর, নিরপেক্ষ এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই। সেই ব্যবস্থায় আপনাদের সবাই আমরা মর্মাহত। আমরা যারা পুলিশ বাহিনীতে যারা কর্মরত আছি, পুলিশ সদস্য, আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই, আমরা মরতেও আসি নাই। আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে, আমরা প্রত্যেকেই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত। প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা, তারা আজকে দেশ পলাতক। আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজারবাগে। যাই হোক, এখন পর্যন্ত নাই কেউ। একজন আসছে, আমাদের দাবি দেওয়া আছে কিছু, আমরা কথা বলবো, আমরা সবার সাথে কথা বলবো। কথা বলার পর আমরা বসবো। আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল, এই জিনিসটা আমরা এখন ভাঙছি। আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা। এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা, এটা আমার কথা না। আমরা যারা আছি রাজারবাগে, যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত, প্রত্যেকের, শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি, বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি। আমার মনের কথা আমি মনে করি, প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা, আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না করা হয়। আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে, এখন তো তার শিকার আপনারা দিয়ে দিচ্ছেন। তার জবাব কালকে প্রত্যেকটা থানায়, কালকে যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। সারা বাংলাদেশ যে গণহত্যা চালানো হয়েছে 25 মার্চের থেকে ভয়ানক হয়েছে। প্রত্যেকটা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা তো মরতে আসি নাই ভাই, আমরা কাউকে মারতেও আসি নাই। আমরা কেন এটা শিকার হইলাম? আমরা কেন প্রথম, যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন, তাহলে আমাদের এই পরিস্থিতি আজকে আসে না। আমাদের পুলিশের রাজনৈতিক দল স্বার্থ হাসিলের জন্য আমাদের ইউজ করছে। আপনারা অবশ্যই জানেন কারা কারা ইউজ করছে। 4-5টা এজেন্ডা পুলিশের হিসাব করে দেন। বিপ্লব, আমাদের আইজিপি হারুন,
প্রত্যেকটা এজেন্ডার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আমাদের তাদের রাজনীতির চেয়ার ঠিক রাখার জন্য, তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলো মানুষকে বিপদগ্রস্ত করছে, সবগুলো মানুষের পরিবারকে বিপদগ্রস্ত করছে। এদের শাস্তি, এদেরকে আমাদেরকে যেভাবে আমাদেরকে যেভাবে কুত্তার মতো পিটা মারছেন, এদেরকেও রাস্তায় এনে কুত্তার মতো পিটান। আমি বিশুদ্ধবারে পুলিশ টেলিকমে আমি চাকরি করি। ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই। আমি ছাদ দিয়ে রশিদে অন্য সাথে পালাইয়া চলে গেছে। আজকে 3 দিন কোনো বাসায় যাইতে পারি নাই। আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই। আমি এখনো না খেয়ে আছি। আমি 2 ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি। আমার জীবনের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই। এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের যারা দেশের এই হারুন, ওই হাবিব, ওই মামুন, ওই মনির, যারা আমাদেরকে ন্যায় দিয়ে চলে গেছে তাদের বিচার চাই। জনগণের কাছে বিচার দিয়ে গেলাম। কালকে যে ঘটনা ঘটে গেছে, এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপি কে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই। আমাদের আস্থা আছে, আমাদেরও পরিবার বাইরে থাকে। আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। আমাদেরকে মানুষ থুতু মারে। ভাই, আমরা তো 1 টাকা খাই না। আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালাই গেছে, তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র আইলেসে একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম। আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আপনার প্রত্যেকটা থানাতে আগুনে পুড়ে আমার ভাইয়েরা যেভাবে আছে, আমরা এখনো লাশগুলো পাই নাই। আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে। আমরা তাদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। জুনায়েদ আহমেদ পলক তিনিও বিমানবন্দরে আটক হয়েছেন, হাসান মাহমুদ তিনিও বিমানবন্দরে আটক হয়েছেন, এমন শোনা যাচ্ছে আরাফাত তিনিও বিমানবন্দরে আটক হয়েছেন। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিমানবন্দরে আটক হচ্ছেন। তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে, কারণ তারা এতদিন অনেক অন্যায় কাজ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আবার অনেকেই আওয়ামী লীগের নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আগেই, তাদেরকেও দেশে এনে শাস্তির আওতায় আনা হবে, এমনই কথা বলতেছেন সেনাপ্রধান। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে এখনই ঝটপট জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।